এক যুগের গৃহযুদ্ধের খেল খতম মাত্র 12 দিনে। ক্ষমতার সিরিয়া ছেড়ে পালালেন একনায়ক বাশার আল আসাদ। আসাদের পতনে ইরানে দীর্ঘমেয়াদী কৌশলে হোঁচট, মধ্যপ্রাচ্যে ভূরাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ডাক উগ্রপন্থী আরএসএস এর। ঢাকায় বসছে দুই দেশের পররাষ্ট্র সচিব। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সিরিয়ার বুকে চেপে বসা 54 বছর মেয়াদী আসাদ পরিবারের শাসনামলের পতন হলো মাত্র 12 দিনের অভিযানে। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন দীর্ঘ পারিবারিক শাসনামলের 24 বছর প্রেসিডেন্ট পদে থাকা বাশার আল আসাদ। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল গোলানি বলেছেন, ক্ষমতা সরকারিভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত আসাদ সরকারের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে সমস্ত প্রতিষ্ঠান। সীমান্তে শক্তি বাড়িয়ে দেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় বাশার সরকারের 24 বছরের শাসনের অবসান হলো। বিদ্রোহীদের তোপের মুখে রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই সিরিয়া দখলে নিয়ে নতুন যুগের ঘোষণা দেয় বিদ্রোহী হায়াত তাহরির আল শাম HTS গোষ্ঠী। বাশার দেশ ছেড়ে কোথায় পালিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তার পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার বাসিন্দা। এর আগে মাত্র এক সপ্তাহের লড়াইয়ে সিরিয়ার আলেপ্পো, হামা, দারা শহর দখলে নেওয়ার পর নির্বিঘ্নে দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠী HTS। শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় তারা। শহরটির কুখ্যাত সেদনায় কারাগারে ঢুকে গেট খুলে দেয় বিদ্রোহীরা। সেখান থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এখানেই হাজার হাজার বিদ্রোহীকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হয়েছিল 2011 সালে। তখন বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে বেকার তরুণরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভে রক্ত ঝরায় বাশার। অশান্তি ও সংঘাত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিরিয়ার সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। 13 বছরের রক্তক্ষয়ী সংঘাতে 3 লাখের বেশি মানুষ নিহত হয়। বিদ্রোহীদের বিজয়ের মধ্য দিয়ে অবসান হলো আসাদ এবং তার পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোয় সিরিয়া মেতেছে বিজয় উদযাপনে। রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে আসাদ পরিবারের ছবি ছিঁড়ে মূর্তি ভেঙে উল্লাস করছেন বিদ্রোহী যোদ্ধা আর মুক্তিকামী জনতা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিরিয়ায় দীর্ঘদিন শাসন করে আসা বাশার আল আসাদের সরকার। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ঘিরে ফেলেছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। দ্রুত গতিতে দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে তারা। ফলে আনুষ্ঠানিকভাবে আসাদ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। গত 27 নভেম্বর হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে HTS গঠিত হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। HTS এর নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে আসাদ সরকার। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী। বার্তা সংস্থা AP বলছে, সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেছেন, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ করবেন তিনি। এছাড়া সিরিয়ান আর্মির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের শাসনের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সামরিক কর্মকর্তারা। এমন অবস্থায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী থেকে পালিয়ে গেছেন বলেও কোনো খবরে দাবি করা হচ্ছে। তবে এই খবর অস্বীকার করেছে দেশটির সরকার। শনিবার প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। গত এক সপ্তাহেই রাতারাতি পাল্টে গেছে সিরিয়ার চিত্র। এরই মধ্যে আসাদের বিদায় উদযাপন করা শুরু করেছে সিরিয়ার নাগরিকেরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট আসাদের ছবি ছিঁড়ে ও মূর্তি ভেঙে উল্লাস করছেন বিক্ষোভকারীরা।
গত ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়ার শক্তিশালী হামলায় বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়া ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে, যার জেরেই দীর্ঘদিনের স্বৈর শাসন থেকে মুক্ত হল সিরিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধাক্কা দিয়েছে সিরিয়ায় আসাদ সরকারের পতন। বিশ্লেষকদের ধারণা পাল্টাবে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ে থাকা আঞ্চলিক আর আন্তর্জাতিক খেলোয়াড়দের পুরনো সমীকরণ। এতে অবধারিতভাবে পাল্টাবে চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী ইরান আর ইসরায়েলের মধ্যপ্রাচ্য নীতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় নতুন যুগের শুরু বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা। আসাদ সরকারের পতনের সাথে এবার মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেতে দেখা গেছে, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং লেবাননে। সিরিয়ায় আসাদ সরকারকে এতদিন সমর্থন দিয়ে শিয়া ইসলামিক প্রভাব বজায় রেখে আসছিল ইরান। এই অঞ্চলে ইরানের বেশ কিছু ঘনিষ্ঠ মিত্র রয়েছে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকি শিয়া মিলিশিয়াগুলো। এই মিত্রদের দ্বারা ইরান নিজের আধিপত্য বাড়িয়েছে, পাশাপাশি প্যালেস্টাইনকে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে গেছে। অন্যদিকে সৌদি আরব এবং এর সহযোগী দেশগুলো, যারা নিজেদের আধুনিকীকরণ এবং পশ্চিমা বিশ্বে আস্থা স্থাপন করতে ব্যস্ত, তারা এই পরিস্থিতি থেকে সুবিধা নিতে পারে। সিরিয়ার রাজনৈতিক অবস্থান শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে পাল্টে দেবে না, বরং ইরানের দীর্ঘমেয়াদী কৌশলকেও নাড়িয়ে দেবে। এই পরিবর্তনের কারণে লেবাননও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসরায়েলের বিমান হামলার পর হিজবুল্লাহ ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, ফলে তাদের পুনরায় সংগঠিত হওয়া কঠিন হয়ে উঠছে। দেশটি চাইছে হিজবুল্লাহ যাতে আবার অস্ত্রসজ্জিত না হয়। সম্প্রতি ইসরায়েল শুধু লেবাননে নয়, সিরিয়াতেও তীব্র বিমান হামলা চালিয়েছে, কারণ ইসরায়েল চায় না ইরান সেখানে স্থায়ীভাবে সামরিক অবস্থান গড়ে তুলুক। বাশার আল আসাদের পতনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে হায়াত তাহরির আল শাম HTS-এর, যার বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জুলানি। আল জুলানি ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি তার পরিবারসহ দামেস্কে চলে আসেন। ২০০৩ সালে আল জুলানি ইরাকে আল কায়দায় যোগ দেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করেন। ২০০৬ সালে মার্কিন সেনারা তাকে আটক করে এবং ৫ বছর বন্দী রাখে। মুক্তি পাওয়ার পর আল জুলানি সিরিয়ায় আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব পান। এই গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো, বিশেষ করে ইদলিবে প্রভাব বিস্তার করতে শুরু করে। শুরুর দিকে আল জুলানি ISIS-এর নেতা আল বাগদাদির সাথে সমন্বয় করেছিলেন। ২০১৩ সালে আল বাগদাদি আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও আল জুলানি রয়ে যান। ২০১৬ সালে আলেপ্পোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে জয়লাভের পর আল জুলানি তার সংগঠনের নাম পরিবর্তন করে জাবহাত ফাতে আল শাম রাখেন। ২০১৭ সালে আল জুলানি আরও কয়েকটি সংগঠনের সাথে মিলে হায়াত তাহরির আল শাম HTS গঠন করেন। HTS-এর প্রধান লক্ষ্য সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটানো, ইসলামিক আইন অনুযায়ী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং দেশ থেকে ইরানি মিলিশিয়াগুলো উৎখাত করা। ইফাত জাহান, বাংলা ভিশন। সংস্কারের প্রতিশ্রুতিতে যিনি আন্দোলিত করেছেন সিরিয়ার তরুণ তুর্কিদের হৃদয়, সেই জনপ্রিয় নেতা বাশার আল আসাদের নির্মম স্বৈরশাসক হয়ে ওঠা ছিল সিরিয়ার জনগণের কাছে চরম অপ্রত্যাশিত। ক্ষমতা কুক্ষিগত করার নেশায় একসময় মানুষরূপী দানবে পরিণত হন পেশায় চিকিৎসক বাশার আল আসাদ। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছিলেন পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন এক সিরিয়া উপহার দিতে সংস্কারের স্বপ্ন দেখানো নেতা হয়ে উঠেছিলেন তরুণদের মধ্যমণি, দেশপ্রেমীদের আশার আলো। দুর্ভাগ্যজনকভাবে কালক্রমে হয়ে ওঠেন চরম বর্বর এক স্বৈরশাসক। ক্ষমতার নেশা যার কাছে হার মেনেছে মানবতা, নির্বিচারে চালিয়েছেন গণহত্যা, এমনকি মায়ের কোলে থাকা ছোট্ট শিশুদের হত্যার বিভৎস দৃশ্যেও কাঁপেনি যার হৃদয়। তিনি আর কেউ নন,
পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় সিরিয়ার শাসন ক্ষমতায় আসা বাশার আল আসাদ। 1965 সালের 11 সেপ্টেম্বর দামেস্কে জন্ম নেওয়া বাশার ছিলেন সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান। 1994 সালে বড় ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে সামনের কাতারে চলে আসেন বিত্ত বৈভবে বেড়ে ওঠা বাশার। নিতে হয় পরিবারের দায়িত্ব, বাবার নির্দেশে যোগ দেন সেনাবাহিনীতে, পাশাপাশি চলে রাজনীতির প্রশিক্ষণ। লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ নেয়া বাশার মূলত পেশায় ছিলেন চিকিৎসক। লন্ডনে বেড়ে ওঠা আসমা ফাওয়াজকে বিয়ে করেন 2000 সালে। ওই বছরই বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 34 বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতিতে আশায় বুক বেঁধেছিলেন সিরিয়ার জনগণ। দুঃখজনকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করে ক্ষমতা কুক্ষিগত করতে চলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর বিরোধী মতের দমন, মিডিয়ার নিয়ন্ত্রণ আর সেনাবাহিনীর ওপর প্রভাব বিস্তার। ক্ষমতা চিরস্থায়ী করার এই চক্রান্ত আর সুখের আবেশে ছেদ পড়ে 2011 সালে। তিউনিসিয়া থেকে শুরু হওয়া আরব বসন্তের ঢেউ সিরিয়ায় আছড়ে পড়লে জেগে ওঠে নিপীড়িত জনতা। শুরু হয় সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ। মুক্তিকামী জনতার কণ্ঠরোধে চরম বর্বরতার আশ্রয় নেন বাশার আল আসাদ। শুরু হয় সামরিক অভিযান, বোমা বর্ষণ আর রাসায়নিক অস্ত্রের ব্যবহার। দেশজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। জাতিসংঘে সিরিয়া বিরোধী সব প্রস্তাবে ভেটো দেয়াই শুধু নয়, সামরিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় ইরান ও রাশিয়া। ঠেকিয়ে দেয় লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতো বাশারের বেঘরে মারা পড়ার পরিণতি। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালালেও তারুণ্যের শক্তিতে উজ্জীবিত তুমুল জনপ্রিয় এক নেতার স্বৈরশাসক হয়ে ওঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যুগে যুগে টিকে থাকবেন বাশার আল আসাদ। বিশ্ব তাকে চিনবে চরম ক্ষমতালোভী বর্বর এক স্বৈরশাসক হিসেবে। ক্ষমতা ধরে রাখার প্রাণপণে চেষ্টায় মাশুল দিয়েছেন সিরিয়ার জনগণ। নিহতের সংখ্যা 5 লাখের কাছাকাছি। বাস্তুচ্যুত হয়েছেন কোটির বেশি সিরীয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কথিত হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ প্রধান রজনীশ জিন্দাল বলেছেন, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান নিপীড়নে পুরো ভারত ক্ষুব্ধ, উদ্বিগ্ন। এই অভিযোগে মঙ্গলবার দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করবে আরএসএস। দিল্লিতে 2 শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি প্রতিবাদ মিছিলে যোগ দেবেন বলে জানান রজনীশ। স্মারকলিপি দেওয়া হবে বাংলাদেশ হাইকমিশনে। এছাড়া আরএসএস নেতা বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা ও সহিংসতা বন্ধের দাবিতে জাতিসংঘ, UNHCR, WHO, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এডিবি সহ সব আন্তর্জাতিক সংস্থার কাছেও স্মারকলিপি দেবে সংগঠনটি। ভারত বাংলাদেশের চলমান উত্তেজনার মধ্যেই 9 ডিসেম্বর সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন 2 দেশের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম এমন উচ্চ পর্যায়ের সভা এটি। পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতির নজির না থাকলেও 2 দেশের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। শত্রুতায় রূপ নিচ্ছে এক সময়ের বন্ধুত্ব। ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা, দিল্লি হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডার জেরে উত্তপ্ত বারুদ হয়ে আছে গোটা পরিস্থিতি। গত 6 ডিসেম্বর দিল্লির মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, 9 ডিসেম্বর ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে 2 দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছে নানামুখী আলোচনা। প্রশ্ন উঠেছে, কি কথা হবে এই হাই প্রোফাইল মিটিংয়ে? দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ?
ফরেন অফিস কনসালটেশন FOC নামক একটি নিয়মিত কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষ থেকে এই সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে এমন দুই দেশের মধ্যে এই ধরনের পরামর্শ সভা হয়ে থাকে, কিন্তু চলমান পরিস্থিতিতে এবারের FOC'র প্রতি সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক মহল ও আগ্রহী জনগণ। সম্প্রতি কলকাতা ও আগরতলার কূটনৈতিক মিশন প্রধানদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু মিলে বেশ গুরুত্ব রাখবে এই মিটিং। উচ্চ পর্যায়ের সভাটির আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে সকলের আগ্রহের সেটাই মূল কারণ। সুনির্দিষ্টভাবে মিটিংয়ের এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো পক্ষ। তবে পররাষ্ট্র বিষয়ক সূত্রগুলোর বরাতে BBC বাংলা ও ডয়েচে ভেলে সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভারতের মাটিতে বসে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার বক্তব্য, ভিসা সমস্যার সমাধান ও আমদানি রপ্তানি স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তবে এর মাধ্যমে তিক্ত হয়ে ওঠা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের অনেকের ধারণা, ফরেন অফিস কনসালটেশনের মতো পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক থেকে সাধারণত বড় কিছু অর্জনের সুযোগ মেলে না। তবুও ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঢাকা ও দিল্লির সম্পর্ক উন্নয়নে হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সময়ে তার দেয়া বক্তব্য বিবৃতি নিয়ে বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এসব বিবেচনায় অনেকে মনে করছেন হাসিনাকে নিয়ে মিটিংয়ে আলোচনা হতে পারে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, আদালতে বিচার শেষ না হওয়ায় এখনই ফেরারি আসামি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন ও সম্পর্ক স্থিতিশীল করাই হবে দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় হাসপাতাল সহ বেসামরিক অবস্থানে গোলাবর্ষণ আর গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি জিম্মিদের হত্যার অভিযোগ ভুল প্রমাণ করতে ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নির্লজ্জ গণহত্যার ধারাবাহিকতায় রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 50 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে উত্তর গাজার বেইত লাহিয়ায় অবরুদ্ধ আল আদওয়া হাসপাতালে। হামলা থেকে বাদ পড়েনি আল নুসরাত শরণার্থী শিবির সহ বেসামরিক অবস্থানগুলো। হতাহতদের উদ্ধারে যাওয়া রেড ক্রসের অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের সমর্থনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। 13 মাসের টানা নৃশংস হামলায় এ পর্যন্ত 44,600 বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে জিম্মি ইহুদি যুবক মাতান জাঙ্গাউরকে হত্যার অভিযোগ খণ্ডনে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ওই ভিডিওতে দেয়া বক্তব্যে অবিলম্বে গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে 24 বছর বয়সী এই যুবক। এই ঘটনায় জিম্মিদের উদ্ধারের দাবিতে ইসরায়েলের রাজপথে আবার শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।